রাজসভা শুরু হতেই রাজুতি মহারাজকে বললেন, মহারাজ, আগামী দুদিনের মধ্যে এক ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে আমাদের কৃষ্ণনগরে। মহারাজ বলল, তবে তো খুব চিন্তার বিষয়। রাজ্যোতিষী গোপাল বলল, রাজ্যোতিষী, এর কি কোনো প্রতিকার নেই? রাজ্যোতিষী বলল, যা ঘটে তা ঘটবে, এ কি খণ্ডাতে পারা যাবে না। মন্ত্রীমশাই বলল, তাহলে আগাম জেনে কী লাভ হলো আমাদের? রাজ্যোতিষী বলল, লাভ তো আছে মন্ত্রীমশাই, আগাম জানা থাকলে বিপদের সঙ্গে লড়াই করতে সুবিধা হয়। মহারাজ বলল, ঠিক বলেছ রাজ্যোতিষী, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতে হবে। তাহলে এক কাজ করি, আমার এই প্রাসাদের মধ্যে সমস্ত প্রজাদের আশ্রয়ের ব্যবস্থা করি। রাজপণ্ডিত বলল, এটা কি করে সম্ভব মহারাজ? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। মহারাজ বলল, তাহলে কি করি? কিন্তু আমার একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। এই বলে রাজসভা শেষ করে দিল। গোপাল বাড়িতে বসে একা একা বসে বসে ভাবছিল কি করা যায়। আর এদিকে গোপালের নাতি নাতনিরা মাঠে খেলতে গেছে। হঠাৎ গুলটে একটা সুরঙ্গের মুখ দেখতে পায়। তখন গুলটে ন্যাপলাকে ডাকে, এই ন্যাপলা, এই ন্যাপলা, এদিকে আয়, একবার একটা জিনিস দেখবি। আর তখনই ন্যাপলা পুটি সবাই ওই গুহাটার কাছে আসলো। ন্যাপলা বলল, চল একটু এগিয়ে দেখি। কিন্তু পুটি বলল, না, কেউ যাবে না, ভেতরটা খুব অন্ধকার, যদি সাপ থাকে। সবাই গোপাল দাদুর বাড়িতে চল, গোপাল দাদুকে সবটাই বলতে হবে। আর তখন নাতি নাতিরা সবাই গোপাল দাদুর বাড়িতে আসলো আর সবটাই গোপাল দাদুকে জানালো। পরের দিন গোপাল তাড়াতাড়ি রাজসভায় গেল আর রাজসভায় গিয়ে সুরঙ্গের ব্যাপারে সবটা মহারাজকে বলল। মহারাজ তো লেট না করে সবাইকে নিয়ে সেখানে চলে গেল আর দেখল অনেক বড় সুরঙ্গ। রাজপণ্ডিত বলল, মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। জ্যোতিষী বলল, আমারও তাই মনে হচ্ছে। মহারাজ বলল, মন্ত্রী, তোমার কি মনে? মন্ত্রীমশাই বলল, সবাই যখন চাইছে তখন এটাই হোক। মহারাজ তখন সেনাপতিকে বলল, সেনাপতি, লোক লাগাও, সুরঙ্গটা পরিষ্কার করতে হবে, বাসযোগ্য করে তুলতে হবে। আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় নেই। আজকের মধ্যে যেন সুরঙ্গটা পরিষ্কার হয়ে যায়। সেনাপতি বলল, ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। মহারাজ বলল, গোপাল, তোমাকে যে কি বললে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষা নেই। গোপাল বলল, প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনাদের, ওরাই আমাকে এই সুরঙ্গের খবর দিয়েছে। মহারাজ বলল, মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে যাতে আজকের মধ্যে সুরঙ্গটা পরিষ্কার হয়ে যায়, আর কালকের মধ্যে আমি প্রজাদের এখানে নিয়ে আসবো। মন্ত্রীমশাই বলল, ঠিক আছে মহারাজ। তারপর সেখান থেকে সবাই চলে গেল যে যার বাড়িতে। কিন্তু মন্ত্রীমশাই আর সেনাপতি কাজে লেগে পড়ে। গোপাল বাড়িতে এসে প্রয়োজনীয় জিনিস একটা পুল্লিতে বেঁধে নিচ্ছিল আর গিন্নিকে বলছে, গিন্নি, ও গিন্নি, আর কি কি লাগবে একটু দেখে নিও। গোপাল গিন্নি বলল, এ কি সর্বনাশ হলো গো? গোপাল বলল, এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রকৃতির মার, প্রকৃতির কাছে আমরা বড়ই অসহায়। গোপাল গিন্নি বলল, ভাগ্যের রাজজ্যোতিষীর গণনায় আমরা আগাম জানতে পারলাম। গোপাল বলল, ভগবানের কাছে একটাই আর্জি, ক্ষতি যেন বেশি না হয়। এদিকে মহারাজ রাতে ঘুমাতেই পারছিল না। রানী বলল, কি ভাবছেন মহারাজ? মহারাজ বলল, ভাবনা কি আর, একটা রানী এই মুহূর্তে আমার রাজ্যে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজজ্যোতিষী গণনা করে জানিয়েছেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এই কৃষ্ণনগর আছড়ে পড়বে। আর রাজজ্যোতিষী জ্যোতিষগণনা মিথ্যে হয় না, সেটা তুমি জানো রানী। রানী বলল, মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে। পরদিন সকাল থেকে রাজ্যবাসীদের সেই সুরঙ্গে চলে গেল। সন্ধ্যা হতে না হতেই দুর্যোগ শুরু হয়ে গেল। রাজসভার সকল সভাসদ সেই রাত্রে একসঙ্গেই ছিল। মহারাজ রাজজ্যোতিষীকে জিজ্ঞেস করল, রাজজ্যোতিষী, এই প্রাকৃতিক তাণ্ডব কতক্ষণ থাকবে? রাজজ্যোতিষী বলল, মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। মহারাজ বলল, দেখো রাজজ্যোতিষী, ভালো করে দেখো, তোমার এই গণনাটাও যেন মিলে যায়। রাজজ্যোতিষী বলল, মিলবে মহারাজ, কাল সকালে সূর্য উঠবে। রাজজ্যোতিষীর গণনা মতে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে সকালে সূর্য উঠেছে। সকাল সকাল মহারাজ, মন্ত্রী আর গোপাল তিনজনেই রাজ্য ঘুরে দেখতে বেরিয়েছে কোথায় কি কতটা ক্ষতি হয়েছে। আর দেখল অনেক ক্ষতি হয়েছে সবার, বাড়ি ঘর ভেঙে গেছে, গাছপালা সব ভেঙে গেছে, গ্রামের লোক ভেঙে পড়েছে। মহারাজ এসব দেখতে না পেরে মন্ত্রীমশাইকে বলল,
মন্ত্রী, আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো বানিয়ে দিতে হবে। তুমি এই দায়িত্বটা নাও। মন্ত্রীমশাই বলে, নিশ্চয়ই মহারাজ। তারপর মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, এটারই তো অপেক্ষা করছিলাম আমি। গোপাল সেখান থেকে বাড়িতে আসলো আর দেখলো যে গিন্নি কান্না করছে। গোপাল বলল, কেঁদো না গিন্নি, কেঁদো না। মহারাজ ঘর দেওয়ার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। গোপাল গিন্নি বলল, কি, মন্ত্রীমশাইকে মহারাজ আর কাউকে পেল না? গিন্নি, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার মতো পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না। গিন্নি, দুদিনের মধ্যে গ্রামের লোকেদের বাড়ি বানিয়ে দেওয়া হয়ে গেল। এই গোপাল নিজের বাড়িতে পায়চারি করতে লাগলো। হঠাৎ কিছু গ্রামের লোক গোপালের বাড়িতে আসলো। ভোলা ময়রা বলল, গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার সর্বনাশ হয়ে গেল গো। গোপাল বলল, কেন, কি হয়েছে? কিসের সর্বনাশ? ভোলা ময়রা বলল, হঠাৎ করে ঘরের দেওয়ালটা ভেঙে পড়ল। গোপাল বলল, মানে? এই তো সেদিন তোমার বাড়ি ঘর মহারাজ বানিয়ে দিলেন। এদিকে পুটির বাবা এসে বলল, গোপাল দাদা, আমার ঘরের চালটাও ভেঙে পড়ে। গোপাল বলল, সে কি? পুটির বাবা বলল, মহারাজের কি দরকার ছিল এই কম দামের জিনিস দিয়ে ঘর করে দেওয়া? গোপাল বলল, না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষটা আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি শুধু একটা প্রমাণের অপেক্ষা করছিলাম। চলো মহারাজের কাছে চলো। এদিকে মহারাজ তো মন্ত্রীমশাই কাজে খুশি হয়ে দুদিনের ছুটি দিয়েছিলেন, আর মন্ত্রীমশাই দুদিন ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে গেল। এদিকে মহারাজের কাছে গোপাল, ভোলা ময়রা আর পুঁটির বাবা আসলো আর সবটাই বলল। মহারাজ বলল, কি বলছো তোমরা? হ্যাঁ, এটাও কি সম্ভব? আমি কোথায় ভালো কাজের জন্য দুদিন ছুটি দিলাম মন্ত্রীমশাইকে? ভোলা ময়রা, পুটির বাবা বলল, হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয়। গোপাল বলল, কুত্তার লেজ কখনো সোজা দেখেছেন মহারাজ? যতই টানুন না কেন, ছেড়ে দিলেই বাঁকা তো বাঁকাই হয়েছে। মহারাজ বলল, না না, আজকেই ওর শেষ। আগে ওই মন্ত্রীকে ডেকে আনি, তারপর ওর বিচার বসাবো। গোপাল বলল, মহারাজ, একদম না। মন্ত্রীমশাই যেন কোনো মতেই বুঝতে না পারে যে আমরা সব জেনে গেছি। মন্ত্রী মহাশয় ছুটি কাটাক, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার ওপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছে, এবার ঘুঘুর ফাঁদটাও দেখবে। তারপরে গোপাল মন্ত্রীর বিরুদ্ধে একটা পরিকল্পনা করলো আর সেটা মহারাজকে বলল। মহারাজ বলল, বাহ গোপাল, বাহ, এই বুদ্ধিটা তো খুব ভালো। মন্ত্রী তো টোপটা তো গিলবে। গোপাল একটা চিঠিতে লিখল, তোমার পিতার গুপ্তধন পড়ো। তুমি দিয়ে মন দিয়ে দুপা হেঁটে দেওয়ালের ধারে কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর যাও। এই কবিতাটা লিখে একটা নকশা বানিয়ে রাখলো চিঠিতে। তারপর গোপাল গোলটের বাড়িতে গেল আর গোলটেকে চিঠিটা দিল আর বলল, এই চিঠিটা মন্ত্রীমশাইয়ের বাড়িতে লুকিয়ে লুকিয়ে রেখে আসতে হবে, পারবি তো? গোলটে বলল, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ হয়ে যাবে গোপাল দাদু। গোলটে গোপাল দাদুর কথা মতে রাতের অন্ধকারে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে ওই চিঠিটা মন্ত্রীমশাইয়ের বিছানায় রেখে দিল। পরের দিন সকালবেলা মন্ত্রীমশাই শ্বশুর বাড়ি থেকে চলে আসে আর এসেই রাজসভায় যাওয়ার জন্য রেডি হয়। হঠাৎ বিছানার এক কোণে একটা চিঠির মতো দেখতে পেল। তারপর ওই চিঠিটা হাতে নিয়ে পড়ল। যে চিঠিটা পড়ল, মন্ত্রীমশাই তো খুব খুশিতে গিন্নিকে ডাকতে লাগলো। গিন্নি, বিরাট খবর, আমার পিতা গুপ্তধন। মন্ত্রী গিন্নি এসে বলল, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? তারপর মন্ত্রীমশাই ওই চিঠিটা গিন্নিকে দিয়ে বলল, এই দেখো। মন্ত্রী গিন্নি চিঠিটা দেখে বলল, ও মা, সে কি গো, গুপ্তধন? কিন্তু কোন দেওয়ালটা সেটা তো লেখা নেই। মন্ত্রীমশাই বলল, পূর্ব দিকে চিঠিটা পেয়েছি, তার মানে পূর্ব দিকে জানালা থেকে দুপা হেঁটে ঘুরবো। যাই, বটাঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। মন্ত্রীকে নিয়ে বলল, ওদের আবার কিছু বলো না, না হলে আবার ভাগ দিতে হবে। মন্ত্রী বলল, তুমি খেপেছ? আমি কি অতই বোকা নাকি? হ্যাঁ, বলবো বাগান করার জন্য মাটি কোপাবো। যাই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। মন্ত্রীমশাই তাড়াতাড়ি কোদাল নিয়ে আসলো আর পূর্ব দিকে জানালা দিয়ে দুপা হেঁটে দেওয়াল ভাঙতে লাগলো। একটু পর দেওয়ালটা ভেঙে গেল। মন্ত্রীমশাই বলে, কি গো গিন্নি, এখানে তো কোনো গুপ্তধন নেই।
মন্ত্রী গিন্নি বলল, তাহলে পাশের দেয়ালটাও ভাঙো। মন্ত্রী বলল, ঠিক বলেছ গিন্নি। এই বলে সেই দেয়ালটাও ভেঙে ফেলল মন্ত্রী। আর তখনই মহারাজ, গোপাল, ভোলা, ময়রা, পুটির বাবা সবাই এলো। মহারাজ বলল, বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল, জানো তো, বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোভী যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভেঙে দিতে পারে। এই বলে হাসতে থাকলো। গোপাল বলল, মন্ত্রীমশাই, গুপ্তধন তখনও ছিল না আর এখনও নেই, শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। মহারাজ বলল, এই মন্ত্রী, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবদের ঘর বানালে। তোমার কাছে যা অর্থ আছে তা এক্ষুনি ফেরত দাও, আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। মহারাজ তারপর ভোলা, ময়রা আর পুঁটির বাবাকে কথা দিল যে তোমাদের ঘর আবার নতুন করে তৈরি করে দেওয়া হবে, আর এবার সব দায়িত্ব গোপালের ওপর। ভোলা, ময়রা আর পুঁটির বাবা বলল, ধন্য মহারাজ, ধন্য। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।